This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. সিনেমায় যেমন হয় ঠিক তেমন হয়েছে রানীগঞ্জে। সোনার দোকানে ডাকাত পড়েছে, খবর পেয়েছিল পুলিশ। তারপরেই ঠিক সিনেমায় যেমন হয়। মেঘের আড়াল থেকে যেন হাজির মেঘনাথ মণ্ডল, জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ কর্মী। মেঘনাথের অব্যর্থ টিপে গুলিবিদ্ধ এক ডাকাত। বাকিরা হকচকিয়ে যায়। তারপর কি ভয়ানক গুলির লড়াই। পালাতে বাধ্য হয়েছিল ডাকাত দল। তখনও পিছু ধাওয়া করেন মেঘনাথ। শেষ রক্ষা হয়নি। ঝাড়খণ্ড থেকে ধরা পড়েছে গুলিবিদ্ধ ডাকাত। মেঘনাথ দেখিয়ে দিলেন পুলিশও পারে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, লিখেছিলেন মধুসূদন, সেই মধুকবি যিনি মেঘনাথে মুগ্ধ ছিলেন। সেই মেঘনাথ আর এই মেঘনাথ হয়তো একই। রানীগঞ্জের মেঘনাথও তো আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। জামুরিয়ার শ্রীপুর পুলিশ ফাঁড়ির এই সাব ইন্সপেক্টর নতুন করে বুঝিয়েছেন, জানেন তো, পুলিশ চাইলে পারে। দেখুন, পুলিশ যে চাইলে পারে এ নিয়ে কোনো সন্দেহ কোনোদিন আমাদের ছিল না, নেইও, সন্দেহই নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পুলিশের ইচ্ছেরা কি স্বাধীন? মানে চাইলেই মেঘনাথ মণ্ডলের মতো করে কি পুলিশ নিজের ইচ্ছে মতো লড়তে পারে? এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যাম্বলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. পুলিশের ইচ্ছে করি সেটাও কি ওই মেঘেদের ফিরে হারিয়ে যায়? পুলিশের আকাশটাকে কি কেউ চুরি করে নিয়ে যায় সেই মেঘের দল? এবার সেই মেঘের দলে কারা আছে? সেই কালো মেঘরা কারা পুলিশের সাহসের আকাশে যখন তখন ভিড় করে আসে? প্রশ্নগুলো আসছে, জানেন তো, মনের মধ্যে। কি করব, এড়াতে পারছি না। এই রানীগঞ্জের দোকানের সামনে দেখুন কি প্রচণ্ড সাহস নিয়ে ওই মেঘনাথ মণ্ডল লড়েছিলেন, এবং লড়েছিলেন সেই জায়গাটাকে ভুলে, সেই ভয়টাকে ভুলে, যেটা আপনার আমার জীবনের সবথেকে বড় ভয়, প্রাণের ভয়। আমাদের সবার এই জিনিসটা রয়েছে, অথচ দেখুন একজন সাব ইন্সপেক্টর তার প্রাণের মায়া না করে একা এইভাবে 7 জনের মহড়া নিয়েছেন। মেঘনাথের লড়াইটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল রতন রায়ের কথা, জানেন তো। তিনিও তো এরকমই। গত বছর রানাঘাটে একটা গয়নার শোরুমে ডাকাত পড়েছিল। সেই সময় ঠিক একইভাবে ডাকাতদের তাড়া করেছিলেন ASI রতন রায়। রতনও কিন্তু প্রাণের মায়া না করে ডাকাতদের পিছু পিছু ছুটেছিলেন। দেখুন, বিশ্বাস করতে ইচ্ছে করছে, জানেন তো, এই যে মেঘনাথ মণ্ডল বা রতন রায়, এদের বীরত্বটাই পুলিশ বাহিনীর আসল ছবি। এরকম অসংখ্য সাহসী মানুষ রয়েছেন পুলিশে। দুটো বিক্ষিপ্ত ঘটনা তো, এবার দুটো বিক্ষিপ্ত ঘটনাতেই যদি 2 জন মানুষ এইভাবে বেরিয়ে আসতে পারেন, অসীম সাহসী, নিজের কর্তব্যে অবিচল, প্রাণের মায়া করেন না, তাহলে তো ধরে নেওয়া যাবে অসংখ্য ঘটনা এরকম অসংখ্যবার বেরিয়ে আসার মতো অসংখ্য মানুষ রয়েছেন আমাদের পুলিশ বাহিনীতে। হয়তো দেখা যাবে এই পুলিশ বাহিনীর সিংহভাগ মানুষই এরকম সিংহ হৃদয়। কিন্তু তারপরেও এত অভিযোগ কেন ওঠে বলুন তো পুলিশের বিরুদ্ধে?
যে জায়গাটায় তারা দ্বিধাহীনভাবে কাজ করতে পারেন সেখানে তারা পরোয়া করেন না প্রাণের, আর বাকি জায়গাটায় সেখানে কি তাদের অনেক কিছু হিসেব করতে হয়, হিসেব করতে তাদের বাধ্য করা হয়, আর সেজন্য কি পুলিশের কাজটা পুরোটা গুলিয়ে যায়। এই যে রানীগঞ্জের ঘটনাটাই ধরুন, সোনার দোকানে ডাকাতি হচ্ছে, খবর পেয়ে মেঘনাদ মণ্ডল বীর বিক্রমে লড়ে গেলেন, কিন্তু এই ঘটনাটাতেই যদি একটু রাজনৈতিক রং লেগে থাকতো, মানে ধরুন খবর পেলেন যে রাজনৈতিক মদতে গুন্ডারা অস্ত্রশস্ত্র সহ হামলা চালাচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কি এই একই রকম সাহসিকতা দেখাতে পারতেন মেঘনাদ মণ্ডল? এটা কিন্তু ভেবে দেখার বিষয়, শুধু আমাদের নয়, প্রশাসনেরও ভাবার বিষয়। তাহলে রাজনীতি ঢুকলেই কি সব বিষয়গুলো কীরকম গুলিয়ে যায়, অন্যরকম হয়ে যায়? যায়, আর যায় বলেই এই ভিন রাজ্য থেকে কি এই দুষ্কৃতীরা সাহস পায় এ রাজ্যে ঢুকে অবাধে লুটপাট চালিয়ে যেতে? দেখুন, গত কয়েক বছরের হিসেব বলছে বিহার ঝাড়খণ্ডের অপরাধীদের প্রিয় মৃগয়াক্ষেত্র, প্রিয় হান্টিং গ্রাউন্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কী না করছে তারা, চুরি, ডাকাতি, খুন সবই তো করে যাচ্ছে। এটা কিন্তু রাজ্য পুলিশ বা প্রশাসন কারোর পক্ষেই খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। গব্বরদের আনাগোনা কি বাড়ছে বাংলায়? ইদানিংকালে একের পর এক ঘটনা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। বারবার ডাকাতদের নিশানায় সোনার দোকান কিংবা স্বর্ণ ঋণদানকারী সংস্থা। গত বছর আগস্ট মাস পুরুলিয়া এবং নদিয়ার রানাঘাটে একই দিনে একই সংস্থা সোনার দোকানে হানা দেয় একদল ডাকাত। তার কয়েক মাস আগেই হাওড়ায় বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়। গত বছর মে মাসে মর্মান্তিক ঘটনা ঘটে ব্যারাকপুরে। বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা। প্রতিটি ঘটনাতেই বিহারের যোগ রয়েছে। এবার ডাকাতি রানীগঞ্জে। ডাকাত দল ধরা পড়েছে ঝাড়খণ্ড থেকে, যে তল্লাটো আদতে এককালের বিহার। বাংলার পুলিশ কি নতুন করে ভাববে? এই যে ভিন রাজ্য থেকে ডাকাতরা এসে বাংলায় নিশ্চিন্তে ডাকাতি করে চলে যাচ্ছে, গুলি চালাচ্ছে, খুন জখম হচ্ছে, এই বিষয়টার পেছনে কি তাহলে আমাদের প্রশাসনের কনফিউশনই দায়ী? মানে তারা কখন রিয়্যাক্ট করবেন আর কখন করবেন না, বা তাদের প্রভাবে কখন পুলিশ রিয়্যাক্ট করবে বা করবে না, এর থেকেই কি এই যাবতীয় কনফিউশন তৈরি হচ্ছে পুলিশের মধ্যে? দেখুন, আইন শৃঙ্খলার অবনতি দেখলেই যাদের আইন মেনে কাজ করার কথা, আইন রক্ষা করার কথা, আইন যাদের হাতে শিষ্টের পালন আর দুষ্টের দমনের ক্ষমতা দিয়েছে, তারা যদি দ্বিধাগ্রস্ত না হন, তাহলে তো চোর ডাকাত, গুন্ডা, বদমাইশ এদের এত সাহস পাওয়ার কথা না। আচ্ছা, পুলিশের এই কনফিউশনটা কি ওই নির্বাচিত জনপ্রতিনিধিদের তাকিয়ে তৈরি হয়? কে যে নেতা আর কে যে দুষ্কৃতী সেটা কি পুলিশের কখনো কখনো গুলিয়ে যাচ্ছে? এটাও কিন্তু ভেবে দেখার মতো বিষয়। একটা মামুলি সমস্যা মেটাতে গিয়েও পুলিশ কতটা ভয়ে ভয়ে থাকছে জানেন? এই নিউ টাউনে নেতাজি সংঘ বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের মেম্বারদের মধ্যে দুটো দল, তাদের মধ্যে লেগেছে গণ্ডগোল, কে ক্লাবের ক্ষমতা হাতে নেবে তাই নিয়ে। সেটা মেটাতে গেছিল পুলিশ, আর সঙ্গে কাদের নিয়ে গেছিল জানেন? কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ভেবে দেখুন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ঠেকাতে যে বাহিনীটা রয়েছে, সেই সিআরপিএফকে সঙ্গে নিয়ে ক্লাবের, একটা পাড়ার ক্লাবের গণ্ডগোল থামাতে যেতে হচ্ছে। কেন? গোষ্ঠীদ্বন্দ্ব শুনলেই কি পুলিশের বুক ধুকপুক করে ওঠে নাকি? কে জানে, মানে সবসময় তো এরকমই দেখছি। দক্ষিণ কলকাতা, সেখানকার কসবা, সেটা তো আবার গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই উত্তপ্ত। তবে সেখানে কোনো ক্লাব নয়, তৃণমূলের দুটো গোষ্ঠী জড়িয়ে। কসবার ইন্দু পার্কে কাল সিনেমার মতোই ঘটনা ঘটেছে জানেন তো। সিনেমায় যেরকম গ্যাংওয়ার দেখানো হয়, ঠিক সেরকম গ্যাংওয়ার হয়েছে, বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, এগুলো সবই অভিযোগ। আবার
আর একটা অভিযোগ, সেটা তো আরও মারাত্মক, কারেন্ট অফ করে এক গোষ্ঠীর নাকি আরেক গোষ্ঠীর লোকেদের বেছে বেছে মারধর করেছে। গোটা বিষয়টা ঘন্টা খানেকেরও বেশি সময় ধরে হয়েছে, কিন্তু পুলিশ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি অতটা সময় হাতে পেয়েও। দেখুন, কসবার গণ্ডগোলের সঙ্গে কিন্তু ভোটের সম্পর্ক ছিল। সেখানে গোলমাল থামাতে যদি ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে যেত পুলিশ, তাহলে কিন্তু কেউ অবাক হতেন না। যাওয়ারই কথা ছিল, এই জন্যই তো তাদের রাখা হচ্ছে। এমনিতেই কসবার এলাকায় ওই তৃণমূলের ভেতরেই চোরাগোপ্তা এমন হামলা টামলা হয় যে অনায়াসে এই এলাকাটাকে উপদ্রুত অঞ্চল বলে আপনি দেখে দিতে পারেন। কিন্তু সে যাই হোক, কি হয়েছে সেটা ভাবুন একবার। কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা অভিযোগ করেছেন যে 107-এর লোকজন এসে তাদের মারধর করে গেছে। কেন এরকম করলো? কেন 107-এর তৃণমূল কর্মীরা এইভাবে মারমুখী হয়ে উঠে নিজের দলেরই অন্য ওয়ার্ডের লোকেদের মারধর করলেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, জানেন তো। 107 নম্বর ওয়ার্ডে 5000-এর মতো ভোটে পিছিয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়। এটা তো বোধ হয় প্রেস্টিজে লেগেছে, জানেন। 107-এর কাউন্সিলর লিপিকা মান্না নাকি ভাবছেন যে 108-এর তৃণমূল কর্মীরা তার ওয়ার্ডে ঢুকে বিজেপির হয়ে তারা ভোট করিয়ে চলে গেছে। এই সন্দেহ থেকেই রাগ থেকে হামলা। ওই যে জীবনানন্দ লিখেছিলেন না, সকলে সকলকে আর চোখে দেখে। এই লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে দেখছি তৃণমূলের সবাইকে আর চোখে দেখছে, আর তার ফল দেখলেন তো, কসবা হাতে নাতে টের পাচ্ছে। ঝগড়া আমি কারোর সাথে করেছি বলে আমার মনে হয় না, আর এই জিনিসটাকে আমি পছন্দই করি না। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। ছেলে আমার সঙ্গে যাবে না, 5টা মেয়ে আমার সঙ্গে যাবে না, আজকের ভিতর কেন 108-এর ছেলে মেয়েরা আছে? 6 মার্চ তৃণমূলের ব্রিগেডের সভার ঠিক 3 দিন আগে এভাবেই মুখোমুখি ঝামেলায় জড়িয়েছিলেন 107 ও 108 নম্বর ওয়ার্ডের 2 তৃণমূল কাউন্সিলর। মুখের ঝামেলাটা সেদিন গড়িয়েছিল ঘুষি, চুলের মুঠি ধরে টানাটানি, লাথিতে। সেদিন জনগর্জন সভার প্রস্তুতি দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে যাওয়ার কথা থাকলেও এমন চুলোচুলিতে শেষমেশ নাকি যাননি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার 3 মাসও কাটেনি, ভোট কেটে গেছে। এত দ্রুত সব ভুলে যাওয়া যায়? তাই ভোট মিটতেই ফের অ্যাকশন। একটা বন্দুক ছিল, ওদের ওখান থেকে ছেলেরা এসে এর ভিতর ঢুকে গেছে, গিয়ে গলগল করতে সব লোক ঢুকে গেছিল সব। ভোটের আগে প্রকাশ্যে চুলোচুলি হয়েছিল, ভোট মিটতেই শহরের বুকে প্রকাশ্যে বোমাগুলি চলছে, সঙ্গে চলছে দায় এড়ানোর খেলাটাও। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে, তোমরা গিয়ে দেখো, ভাড়াটে আর বাড়িওয়ালার গন্ডগোল ছিল। মিথ্যা কথা, বাড়িওয়ালা ভাড়াটের কোনো গন্ডগোল নয়। আর এটা তো একটা ইনসিডেন্ট নয়, 55 গ্রামে এই ঘটনা ঘটেছে, নস্করহাটে এই ঘটনা ঘটেছে, নারকেল বাগানে এই ঘটনা ঘটেছে। টিম তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওখানে যাই না, এটাই হলো এখন। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, তোরা বিজেপি করিস। বিজেপি ভেবে নাকি পড়শি কাউন্সিলরের অনুগামী ভেবে? হামলার কারণ বোঝাটা খুব কঠিন কি? পড়শির সঙ্গে মন কষাকষি, বাঙালির এই ট্র্যাডিশনে পড়শিও কি পিছিয়ে থাকে? হিসেব নিকেশে চলে আসছে স্কোয়ার ফুটও। কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে, সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আগে কাউন্সিলর হয়েছে, পরে দল করেছে। আগে স্কোয়ার ফুট চিনেছে, পরে দলকে চিনেছে। কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে। এত নেশা করে আছে, কেউ ছেলে কোনো কথা শুনছে না। সুশান্ত ছিল, কোনোদিন এরকম হয়নি। তার আগেও যে সিপিএমরা ছিল তারাও কোনোদিন এরকম করে বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। নেতায় নেতায় যুদ্ধ হয় আর কর্মী সমর্থকদের প্রাণ যায়। কসবায় কারোর প্রাণ যায়নি এই রক্ষে, নয়তো যেভাবে মারপিট হয়েছে শুনলাম, তাদের 2-1টা বডি পড়ে গেলেও তো অবাক হওয়ার কিছু ছিল না। অবাক হওয়ার বিষয় কি জানেন? যারা মার খেলেন
তারা বলছেন ভোটে তৃণমূল প্রার্থী পিছিয়ে থাকাতে নাকি তারা মার খেয়েছেন। আর এই আক্রান্তদের যিনি নেতা, সেই 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছেন সিন্ডিকেটের বিবাদ। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না নাকি রাজনীতি বোঝার আগে স্কোয়ার ফুট বুঝে গেছিলেন। একদিক দিয়ে দেখলে ঠিকই আছে, কারণ রাজনীতিটাও তো আসলে এখন জমি দখলের লড়াই, স্কোয়ার ফুটের হিসেব টিসেব সেখানে থাকতেই পারে। দেখুন, তৃণমূলের এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব না, এর বহিঃপ্রকাশ কিন্তু আমার মনে একটা বেশ আগ্রহ তৈরি করেছে। আসলে তৃণমূল এমন একটা দল, খেয়াল করে দেখুন, যারা কিন্তু সাম্প্রতিককালে ভোটে নিয়মিতভাবে তাদের দাপটটা বজায় রেখেছে। সবকটা ভোটের ফলেই তাদের একচ্ছত্র আধিপত্য এবং নিরবিচ্ছিন্ন সাফল্য। বিধানসভায় তারা 213 আসনে জিতে ক্ষমতায় এসছে, লোকসভা ভোটে 29টা সিট পেয়েছে, পঞ্চায়েত প্রায় সবই তাদের দখলে। এবার যদি ভাবতে বসেন যে তৃণমূলের শেষ ব্যর্থতা কোনটা, তাহলে তো ওই 2019-এর কথা ভাবতে হবে। সেবার 18টা সিট পেয়ে গেছিল বিজেপি, তারপরেও কিন্তু বেশি সিট তৃণমূলেরই ছিল। কিন্তু তারপর থেকে শুধু যদি দেখেন যে তৃণমূল টানা সাফল্য পেয়েছে, বাকিরা কেউ এলাকাতেই নেই। এবার দেখলে মনে হবে তৃণমূল বোধহয় সেই নায়ক সিনেমার উত্তম কুমার, জানেন তো, যার মোটোই হচ্ছে আই শ্যাল গো টু দ্য টপ টু দ্য টপ টু দ্য টপ। তাই এরকম টপার লোকসভা ভোটে যারা 29টা সিট জিতেছে, তারপরেও এরকম গণ্ডগোল কেন? তৃণমূলের বিভিন্ন নেতারা অবশ্য যা বলছেন তাতে মনে হচ্ছে তারা পার্টি লাইন পেরোনো নিয়ে মোটেও চিন্তিত নন, কারণ পার্টির মধ্যে পার্টিশন নাকি হয়ে গেছে। হঠাৎ করে দেবাশিস কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না, দলের নেত্রী নির্দেশ আছে। আমি বললাম ঠিক আছে, আমি গলাবো না। লাস্ট 6 মাস ধরে আমি কোনো ব্যাপারে ওখানে কোনো কিছুর সঙ্গে ছিলাম। বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। বাইরের লোকটা কারা নিয়ে আসছে আমি জানি না তো, সেটা আমি তো পুলিশ প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। দেবাশিস কুমার যিনি এই মুহূর্তে দক্ষিণ কলকাতায় দলের দায়িত্বে, তাকে পুরো বিষয়টা কি জানানো হয়? হ্যাঁ, উনি সবটাই জানেন। এটা আমার মনে হয় না এটা কোনো রাজনীতির ঘটনা, সম্পূর্ণভাবে দুষ্কৃতকারীরা এই কাজটা করছেন। পুলিশের ব্যর্থতা, পুলিশ এক্ষুনি তাকে গ্রেপ্তার করা উচিত। যদি এরকম কারোর নাম থাকে, কে কার লোক আমার যদি কেউ দাবি করেন বা না করেন, সেটা তো প্রশাসনের দেখার কাজ না। বিষয়টি একেবারেই সমর্থনযোগ্য না। বিষয়টি আমাদের দলের নেতৃত্বের নজরে এসেছে, আমাদের মহানাগরিক মাননীয় ফিরহাদ হাকিমের নজরে এসেছে। দল দলগতভাবে যা কথা বলার বলবে, যা পদক্ষেপ নেওয়ার নেবে। শুনলেন তো কথাগুলো। দেবাশিস কুমার, তিনি রাসবিহারী বিধানসভার বিধায়ক, তিনি বলছেন পুলিশ দুষ্কৃতীদের সহায়তা করতে পারছে না, যত দোষ এক্ষেত্রে ওই পুলিশ ঘোষের। আর বলছেন কি, কসবার ঘটনাটায় নাকি রাজনীতির কোনো যোগই নেই, আর যোগাযোগের আর বাকি কিছু আছে। শুনলেন তো বাকিদের কথা। দেবাশিস কুমারের দলেরই 2 কাউন্সিলর, ওই সুশান্ত ঘোষ আর লিপিকা মান্নাই তো যোগাযোগটা স্পষ্ট করে দিয়েছেন। দুজনেই তো বুঝিয়ে দিয়েছেন যে তাদের টার্গেট কারা। এবার মাঝখান থেকে শান্তনু সেন, তিনিও তো বললেন যে দলের নজরে সব আছে, দল ব্যবস্থা নিচ্ছে। যার মধ্যে রাজনীতিই নেই, তাকে নিয়ে দল কেন ব্যবস্থা নিচ্ছে? এইটাই হচ্ছে মজা, জানেন তো। নেতারা যে কোন জিনিসটাকে কোন জায়গায় নিয়ে চলে যান না, এবং তাদের টার্গেট কারা হন আলটিমেটলি, সেটাই সব থেকে বড় ধাঁধা হয়ে থাকে। এক্ষেত্রে ওই বললাম সুশান্ত, লিপিকা, এদের কথাটাই ধরতে হবে, কারণ এরাই যুযুধার এবং এদের বক্তব্য, এদের টার্গেট বিরোধীরা। বিরোধী মানে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত, সেই বিজেপি, সিপিআইএম বা আইএসএফ নয়, কিন্তু এখানে বিরোধী মানে স্ববিরোধী, নিজের দলের মধ্যেই থাকা বিরোধী গোষ্ঠী। দেখুন, সাফল্যের তুঙ্গে থাকা অবস্থায় তৃণমূলের মধ্যেকার এই গণ্ডগোলের ময়নাতদন্তের প্রয়োজন কি একদম নেই? মানে নেতৃত্ব কি সেটা টের পাচ্ছেন না? বললেন অবশ্য শান্তনু সেন, সব নজরে রাখছেন, কিন্তু এর আগেও তো জায়গায় জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সেটা এখন বাড়াবাড়ি রকম প্রকাশ্যে চলে এসছে। তাতে ময়নাতদন্ত হলে কেন হচ্ছে না, সেটা নিয়েই তো বোধহয় একটা তদন্ত কমিটি করতে হবে। এবং এই ধারণা তৈরি করার পেছনে যারা রয়েছেন, মানে যারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে সব কিছু ঠিক নেই,
তাদের কথাও কিন্তু আলাদা করে বলতেই হবে, কারণ এই মুহূর্তে এই রাজনীতির বাজারে এদের কথা কিন্তু না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, অন্তর্দ্বন্দ্বের একটা চোরা স্রোত কিন্তু চোরা বালুর মতো তৃণমূলকে আগেও টেনেছে, নির্বাচনে ডুবিয়েওছে। দেখুন, এখন সুসময়, কিন্তু এখন সুসময় বলে কি খারাপ সময়ের কথা তৃণমূল একেবারে ভুলে গেছে নাকি? মনে হয় না। তৃণমূলের নেতৃত্বের সব কিছু নিশ্চিতভাবেই মনে আছে, জানেন তো। তারা জানেন ভোটের কাটাকুটি খেলায় আলটিমেটলি লসই হয়, আর লস হয় ভোটেই। নাহলে এই যে তৃণমূলের সাংসদদের বৈঠকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিযোগ করবেন যে তিনি যদি 3 দিন পথে না নামতেন কলকাতা উত্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসনটাই বেরোতো না। বালুরঘাটে দেখুন, তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তিনি তো আগেই অন্তর্ঘাতের অভিযোগ তুলে বসে আছেন এবং তিনি হেরেছেন। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথি তমলুকেও দলের নেতারা দলেরই প্রার্থীর পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন, একা পড়ে গেছিলেন তারা। মানে তো ঘুরিয়ে সেই অন্তর্ঘাতেরই অভিযোগ, অথচ ওই জেলার থেকে একাধিক মন্ত্রী রয়েছে। এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার আরেকটা অভিযোগ করে বসলেন, ওই বহরমপুরে ইউসুফ পাঠানকে জেতাতে নাকি রেজিনগরের রবিউল আলম চৌধুরী একদম হেল্প করেননি। না হচ্ছে কি বলুন তো? এখানকার কিছু ভূমিফট নেতা আছে যারা দলের পোর্টফোলিও ব্যবহার করে এখানে তলে তলে অনেকের সাথে যোগাযোগ রাখে, অনেকের সাথে তাদের অনেক যোগাযোগ আছে, তার জন্য এই রেজাল্ট। আমি জোর গলায় বলছি যে এই মার্জিন আরও অনেক বাড়ত, 1.5-এর উপর ছাড়িয়ে যেত, 2ও হতে পারত। কিন্তু অনেকের যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বসে আছে তারা, এখানকার আমার যে বিধায়ক যিনি দলের চেয়ারম্যান হয়ে বসে আছেন, তিনি পর্যন্ত আমাদের মতো লোককেও একদিনও বলেনি যে ইউসুফ পাঠানের হয়ে ভোটটা করতে হবে, বা কোনো প্রোগ্রাম দেওয়া বা আসা বা কোনোভাবে কোনো কিছু সহযোগিতা করা বা কোনো এক কাপ চায়ের পয়সা কর্মীদের দেওয়া, কোনো কিছু করেননি। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার এবং মানুষ দুহাত ভরে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় 3টি লোকসভা কেন্দ্রে যেভাবে তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে মানুষ জয়ী করেছে, সে মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীর যদি দলের আভ্যন্তরীণ বিষয়ে কিছু বলার থাকে তাহলে সেটা সংবাদ মাধ্যমে না বলে দলের মধ্যে, দলের নির্দিষ্ট ফোরামে দলের নেতৃত্বের কাছে বলা উচিত। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। শান্তনু সেন যখন কথাগুলো বলছিলেন না, ভাগ্যিস সেখানে ঢাকার কুট্টিরা ছিল না, থাকলে বলতো কইয়েন না কর্তা, ঘোরাও হাসবো। ঐক্যবদ্ধ পরিবার, শুনলেন তো এক একজনের বক্তব্য, পরপর যাদের বক্তব্য শোনালাম। একটা জিনিস খেয়াল করেছেন, যেখানে যেখানে বিরোধী শিবিরে শক্তিশালী নেতা রয়েছে সেখানেই কিন্তু এই দলের মধ্যে অন্তর্ঘাতের অভিযোগটা বেশি করে উঠেছে। এই বালুরঘাটে বিজেপি প্রার্থী ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পূর্ব মেদিনীপুর সেটা তো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর খাস তালু। আর বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর 5 বারের জেতা আসন ছিল। কিন্তু বহরমপুরে তো তৃণমূল জিতেছে, তাও একেবারে গুজরাট থেকে প্রার্থী তুলে এনে দাঁড় করিয়ে। সেই জেতা আসনেও কেন এরকমভাবে অন্তর্ঘাতের অভিযোগ উঠছে? জয়ের দাবিদার অনেকে হলে কাঁচি চালাচালি হয়। এই হুমায়ুন কবির এতদিন ধমক খাওয়া বিধায়ক ছিলেন, তো এলোমেলো কথা বলতেন আর জেলা ওয়ারি মিটিংয়ে এসে বকুনি খেয়ে বাড়ি যেতেন। এবার লোকসভা ভোটে এই জয়ের পর তিনি কিন্তু নজর কেড়েছেন, তার বেশ সুনাম হয়েছে আর কি। 30% বনাম 70%-এর একটা সাম্প্রদায়িক সমীকরণ শিখিয়েছেন তিনি। ভাগীরথীতে বিসর্জনের কথা বলেছেন। খোদ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে নিন্দে করেছেন, ভাবতে পারেন? আরে নেগেটিভ পাবলিসিটির থেকে বড় পাবলিসিটি হয় নাকি, তাও আবার প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা। ফলে তিনি বদনাম কুড়িয়েছেন না সুনাম কুড়িয়েছেন সেটা নিয়ে লোকজন ধন্দল পড়ে যাবে। এবার সেটা যদি হয়, তৃণমূলে তার সুনামের ভাগ অন্যকে কেন দেবেন? তাই হয়তো রবিউল আলম চৌধুরীকে আক্রমণ করে বসলেন। কিন্তু ভোটের এরকম নজর কাড়া ফলের পর দলের এই হাল কেন? দেখুন, আমরা কি বলি? আমরা বলি নাথিং সাকসিডস লাইক সাকসেস, তাই তো? আপনারাও জানেন সাফল্যের আলো সেটা সব কিছুকে চাপা দিয়ে দেয়, সব ব্যর্থতা সব অন্ধকারকে চাপা দিয়ে দেয়। এবার ব্যর্থতাতে যেগুলো যা কিছু আভ্যন্তরীণ গণ্ডগোলগুলো থাকে সেগুলো কিন্তু লাফ দিয়ে বাইরে চলে আসে, যেটা সাফল্যের সময় দেখা যায় না। এবং এটা আবার উল্টো দিকে তাকিয়ে দেখুন, বিজেপির ক্ষেত্রে এটাই হচ্ছে। দল ভেবেছিল 30, 30, 35 অনেক কিছু ভেবেছিল, আলটিমেটলি তো সেসব হয়নি, 12তে গিয়ে আটকেছে। আর ফলে ভেতর থেকে এবার 12 মানে কি, গতবার 18 ছিল, এবার 12 মানে উল্টে পতন হয়েছে। এটা সঙ্গে সঙ্গে দলের ভেতর থেকে যা যা গণ্ডগোল ছিল সেগুলো সব একের পর এক বুড়বুড় করে বেরিয়ে চলে আসছে, বিভিন্ন লোক মুখ খুলছে। যেমন সৌমিত্র খাঁর মতো সাংসদ, তিনি নিজের বিজ্ঞাপন করে দিয়েছিলেন যে তিনি মন্ত্রিত্ব পাওয়ার মতো যোগ্যতম প্রার্থী। আর কি তার যোগ্যতা সেগুলো সব ফলাও করে জানিয়েছিলেন। এবার না পেলে ভাববেন এরকম একটা হালকা চাপে রাখার চেষ্টা পর্যন্ত করেছিলেন, কিন্তু পাননি আলটিমেটলি। আর না পেয়ে কিন্তু আবার মুখ খুলেছেন এবং তখন বলেছেন যে এই দলে কেউ হয়তো ভাবছিলেন যে তিনি গোটা রাজ্যটাকেই দখলে নিয়ে নেবেন। এটাই স্বাভাবিক, জানেন। ব্যর্থতা তো চিরকাল একই রকম হয়ে থাকে, রাজনীতি সহ সব ক্ষেত্র। ব্যর্থতার মানেই হচ্ছে একজন স্কেপগোট খোঁজা, বলির পাঁঠা, তাকে খুঁজে বার কর। সবাই মিলে তখন বলির পাঁঠা খুঁজতে বেরোয়। আর যখন সবাই মিলেই বলির পাঁঠা খোঁজে তখন সবাই কিন্তু সবার চোখে পাঁঠা। এবার প্রত্যেকেই যদি প্রত্যেকের দিকে বলির পাঁঠা বলে আঙুল তোলে তাহলে দলটা বলির পাঁঠায় ভর্তি হয়ে যায়। আর সবাই বলির পাঁঠা হয়ে গেলে সবাই তো সমস্যারে চিৎকার করতে শুরু করবে, এই বলির পাঁঠা, ও বলির পাঁঠা। আর পাঁঠা যেরকম ওই বলি যাওয়ার আগে প্রাণপণ আর্তনাদ করে, একটা কোলাহল তৈরি হয়, আর করে ঠেলাঠেলি করে, মানে হাঁড়িকাঠের দিকে যাকে আগে এগিয়ে দেওয়া যায় আর কি। এই সবই ধাক্কি বাড়াবাড়ি আর্তনাদ সব মিলে একটা মধ্যে কথা একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়। এটাই সব জায়গায় হয়, এক্ষেত্রেও তাই হয়েছে বিজেপিতে। এর মধ্যে দেখুন এখন পর্যন্ত আমি অন্তত অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু তৃণমূল, সেখানে এটা কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা ছিল না। সেখানে নবীন প্রবীণ দ্বন্দ্ব অনেকটা মিটে গেছে, মমতা বার্তা দিচ্ছেন, পাশে বসে আছেন অভিষেকের সভায় মমতার ছবি নেই, মমতার সভায় অভিষেক নেই, এ সমস্ত পরিস্থিতি সেগুলো সব অতীত, এগুলো নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন এগিয়ে দিচ্ছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাপটে বার্তা দিচ্ছেন। তাহলে তারপরেও এই গণ্ডগোলটা কেন? 8 জন মন্ত্রী হেরে গেছে বলে মানে কোথাও সেটাকে অশনি সংকেত হিসেবে তারা দেখছেন নাকি শহরে যেখানে সচেতনভাবে লোকচক্ষুর সামনে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট হয়েছে সেখানে দলের প্রভাব কোথাও গিয়ে একটু ধাক্কা খেয়েছে বলে? দেখুন, শিলিগুড়ি পুরসভার সব ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে, বাঁকুড়াতেও সেই পরিস্থিতি, কলকাতা পুরসভায়ও 40-এর বেশি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই চারপাশে সাফল্যের ভিড়ে এগুলোকেই ব্যর্থতা হিসেবে দেখছেন নাকি তৃণমূলের নেতারা? আর এই ব্যর্থতার খোঁজ পেতেই যথারীতি ওই ভেতর থেকে অভ্যন্তরীণ গণ্ডগোলগুলো সব লাফ দিয়ে বাইরে চলে এসছে। কি আমাদের দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি সব দিকে খবর রাখেন। দলের আভ্যন্তরীণ মিটিংয়ে দলনেত্রী কিছু মন্তব্য করতেই পারেন, সে বিষয়ে আমি প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কিছু বলবো না। ভোট হয়েছে এবং তাতে আমরা অনেকগুলো ওয়ার্ডে এগিয়ে আছি এবং সেই এগিয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত নিজের ওয়ার্ডে 6 ভোটে না সামান্য এরকম কিছু ভোটে এগিয়ে আছে। তো এটা প্রমাণ করছে যে বিজেপি শক্তি বাড়ছে কলকাতাতে আস্তে আস্তে। সময় আর একটু হয়তো সময় লাগতে পারে, আর একটা ধাক্কা মারলে আমরা আশা করি ফুটপ্রিন্ট রাখতে পারবো কলকাতার বুকে, এবং সেটা 26-এই সম্ভব হবে। তাহলে কি হবে? 2019 সালে তো এগিয়ে ছিল এরকম ধরনের এর চেয়ে বেশি ওয়ার্ডে,
2021-এ কি হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন ইলেকশনে কি হয়েছে। কিন্তু যে কোনো নির্বাচনে মানুষের মোট, লোকসভা এক ধরনের চিন্তাধারা হয়, বিধানসভা এক ধরনের হয়, পৌরসভা পঞ্চায়েত এক ধরনের হয়, কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। পরসমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে, সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। অতীত অভিজ্ঞতায় এই আত্মসমালোচনার জায়গাটাই তুলে ধরলেন শোভনবাবু। দেখুন, একটা ব্যাখ্যা কিন্তু এগুলোর থেকে পাচ্ছি, জানেন তো, মানে জেনারেল ইস্যু যেখানে কাজ করছে, মেরুকরণের গল্পটা যেখানে কম, সেখানে কিন্তু তৃণমূলের দ্বন্দ্ব বেশি। অর্থাৎ কোথাও গিয়ে মানুষকে শুধু পাইয়ে দেওয়া, মানে ওই যাকে খয়রাতির রাজনীতি বলা হয় আর কি, এত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, একগাদা যেগুলো আর কি, এই যেগুলোকে বিরোধীরা খয়রাতি বলে। এবং বিজেপির অভিযোগ অনুযায়ী যে সংখ্যালঘু ভোটের একত্রীকরণ, এগুলোর জন্যই কিন্তু সাফল্য এসছে, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু সেগুলো বাদ দিয়ে আর যে কারণে একটা রাজনৈতিক দল সাফল্য পেতে পারে, সেই ইস্যুগুলোর সামনে পড়লেই কি তৃণমূল ধাক্কা খেয়েছে? মানে দেখুন, মানে সর্বাঙ্গীন একটা সুস্থ প্রশাসন, সামাজিক উন্নয়ন, নিরাপত্তা, কর্মসংস্থান, ন্যায় বিচার, মানে যেগুলো ফান্ডামেন্টাল চাহিদা, মূলগত চাহিদা আপনার আমার, যেগুলো আমাদের ভালো থাকার জন্য দরকার, এই সমস্ত ক্ষেত্রে তাহলে কি দল কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে বলে ধরতে হবে এবং তার সমাধানের কোনো রাস্তা জানা নেই? এটা হয়, জানেন তো, ধরুন আপনি একটা জায়গার থেকে পরিত্রাণ পেতে চাইছেন, কিন্তু একটা সমস্যার সামনে পড়েছেন, কিন্তু আপনি সমাধানের রাস্তাটা জানেন না। এরকম যখন হয় না, তখন ভেতরে ভেতরে একটা অসহায়তা তৈরি হয়। আর অসহায়তা তৈরি হলে তার থেকে যেটা আসে সেটা হচ্ছে অসহিষ্ণুতা। খেয়াল করে দেখুন, আপনার আমার মধ্যেও ঠিক এরকমই হয়। তৃণমূলের মধ্যেও কি এরকমই অসহায়তার থেকে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে? কারণ সত্যিই তো কিছু কিছু ক্ষেত্রে তারা তো অসহায়। উন্নয়নের কথা বললাম, উন্নয়নের জন্য দরকার পরিকল্পনা আর অর্থ সংস্থান। এবার পরিকল্পনার জায়গায় একটা অভাব তো রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে যে চারপাশে বিভিন্ন দুর্নীতির অভিযোগগুলো সামনে এসছে বিভিন্ন সময়, সে নিয়োগ দুর্নীতির থেকে রেশন দুর্নীতি, কয়লা, সব কি নেই, এগুলো আস্তে আস্তে মনে হচ্ছে তলায় তলায় শিকড় ছড়াতে ছড়াতে কোথাও গিয়ে গোটা সিস্টেমটাকেই না নড়বড়ে করে দিয়েছে, জানেন তো। ওই যেভাবে নারকোল গাছের শিকড় আস্তে আস্তে মাটির ভেতর ঢুকতে ঢুকতে অনেক সময় বাড়ির ভিত পর্যন্ত ফাটিয়ে দেয়, সেভাবেই এই দুর্নীতির শেকড়টাও মনে হচ্ছে কোথাও গিয়ে ভিতের ওপর আঘাত হানছে। আর দেখুন, পরিকল্পনা, রূপায়ণ আর উন্নয়ন, এই দুটোর জন্যই তো দরকার ওই 2 নম্বর জিনিসটা, আর্থিক সংস্থান, টাকা। সেই আর্থিক সংস্থানই তো সবচেয়ে বড় সমস্যা, টাকাই তো নেই। সব টাকা তো খরচ হয়ে যাচ্ছে ওই লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী, রূপশ্রী এগুলোতে দিতে, তাহলে হাতে পড়ে রইল কি? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। একদিকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত বিষয়গুলো, আর অন্যদিকে সংখ্যালঘু ভোট ব্যাংকের মেরুকরণ, অন্যদিকে অসহায়তা আর অসহিষ্ণুতা বৃদ্ধি। এই জায়গার থেকেই এত ক্ষোভের বহিঃপ্রকাশ আর বিচ্ছুরণ। এবার মুশকিল হচ্ছে, এটা তো একটা অন্য দিক রয়েছে, এবং সেই দিকটা কিন্তু আরও সুদূরপ্রসারী একটা সমস্যার দিকে রাজ্যকে নিয়ে যেতে পারে এবং তৃণমূলকেও একটা বড় বিপদের সামনে দাঁড় করে দিতে পারে। এটাকে একটু খেয়াল করে দেখুন, এটা খুব মানে এটা খুব জটিল বিষয়, কিন্তু অত্যন্ত এই মুহূর্তে জরুরি বিষয়। এটাকে আমরা হানি ট্র্যাপ বলতে পারি, মধুফাঁদ। অর্থাৎ এই যে খয়রাতির রাজনীতি এবং তার সাথে সংখ্যালঘু ভোট ব্যাংককে নিশ্চিত করা, এই দুটোকে যদি একসঙ্গে তৃণমূলের ভোটের পাড়ানি বা ভোট বৈতরণী পারের সবচেয়ে নিশ্চিত উপায় বলে ধরা হয়, তাহলে কিন্তু উত্তরোত্তর বারবার এই দুটোর ওপরেই নির্ভরশীলতা বাড়তে থাকবে। খেয়াল করে দেখুন, 2021-এর আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা হয়েছিল, এবার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে প্রথম থেকেই ওই সংখ্যালঘু ভোট ব্যাংককে ধরে রাখার যে চেষ্টা,
সেটা কাজ করেছে। এই দুটোর ওপর কিন্তু ক্রমাগত নির্ভরশীলতাটা বাড়ছে। কারণ বাকি জায়গাগুলোর ক্ষেত্রে ক্রমাগত হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। যত এই সমস্ত দিকগুলোতে হাত পা বাঁধা হবে, তা পারিপার্শ্বিক জিনিসগুলো অর্থাৎ আইন শৃঙ্খলা, গোষ্ঠীদ্বন্দ্ব, নেতায় গণ্ডগোল, স্বেচ্ছাচার, এগুলোতে সব তো বাড়তে থাকবে না। এগুলো যত বাড়বে তত সেগুলোকে ধামাচাপা দিতে কিন্তু আবার সেই ঘুরে খয়রাতি এবং সংখ্যালঘু ভোট ব্যাংক তোষণ, এই বিষয়টার ওপর জোর দিতে হবে। এর ওপর আরও নির্ভরতা বাড়বে। ওদিকে যত বাড়বে এদিকে কিন্তু তত মেরুকরণটা আরও স্ট্রং হতে থাকবে। সেটাও তো একটা ভয়ের জায়গা। একদিকে মেরুকরণটা কিন্তু দুদিকেই লোকজনকে একইভাবে একত্রিত করে। এবং এই যে খয়রাতিরা, এটা একটা অদ্ভুত জিনিস। এবার যেমন ভোটের আগে ডবল হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, 500 থেকে 1000, এটা ভালো জিনিস, মানুষ পাচ্ছে টাকা, সবসময় এটাকে আমি সাপোর্ট করি। কিন্তু মুশকিল কী জানেন, এই যে মানুষ পাচ্ছে না, এটা পেতে পেতে মানুষ একসময় এটাকে অধিকার বলে ভাবতে শুরু করে। এটা মানুষের ধর্ম, পেতে ভাল লাগে, কিন্তু নিয়মিত পেলে সেটাকে অধিকার মনে করে এবং এই অধিকার বোধটা উত্তরোত্তর বাড়তে থাকে, আরও বেশি চেয়ে আরও বেশি। তখন মনে হবে যে ব্যাপারটা অনেকটাই মাইনে বাড়ার মতো আর কি, বছর বছর বাড়তে হবে ইনক্রিমেন্ট। এবার মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন খয়রাতি হচ্ছে না, খয়রাতির পরিমাণ বাড়ছে না, ফলে কিছুদিনের মধ্যেই ওই লোকের কাছে না এই 1000 টাকা এখন যেটা পাচ্ছে সেটা পাওয়াটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, অধিকার হয়ে যাবে। তখন তারা আবার তার ব্যাখ্যাও এটা করে নেবে যে আমাদের করের টাকাই তো আমাদের দেওয়া হচ্ছে। এটা যত ভাববে তত তাদের কৃতজ্ঞতাটা কমতে থাকবে। এই কৃতজ্ঞতা বোধটা বাড়িয়ে রাখার জন্য কিন্তু ক্রমাগত টাকার পরিমাণ বাড়িয়ে যেতে হবে। খেয়াল করে দেখুন, সে শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির অন্য সবাই, তারা কিন্তু এলে ওই অন্নপূর্ণার ভাণ্ডারি করুন বা যাই করুন, তাতে টাকার পরিমাণ আরও অনেক বেশি দেবেন বলে ঘোষণা করে দিয়ে বসে আছেন, অর্থাৎ বেশি টাকার লোভ। এটা সব সময় থাকবে, কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে। এদিকে যত টাকা বাড়াবেন আপনি, বাকি খাতগুলোর তত টাকা কমবে, তত উল্টো দিক থেকে লোকের ক্ষোভ বাড়বে। আবার এদিকে যত সংখ্যালঘু তোষণ বাড়বে, তত গিয়ে সংখ্যাগুরু একজোট হবে। অন্য খাতের বরাদ্দগুলোর খামতি যত তৈরি হবে, তার প্রভাব সর্বশ্রেণীর মানুষের ওপর পড়বে, তার মধ্যে কিন্তু সংখ্যালঘুরাও থাকবেন। ফলে এটা না একটা ভিশিয়াস সার্কেল, একটা বিষ চক্র, যে চক্রের দুর্বিপাকে একবার পড়েন যদি, ক্রমাগত পাক খেতে 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 তলিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার মুশকিল হচ্ছে এই মধুফাদে পাটা কি কেউ দিয়েই ফেলেছে? এই যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে, যেখানে তৃণমূল পিছিয়ে, সেখানে নাকি বিভিন্ন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং বুঝতে পারছেন কোথা থেকে গণ্ডগোলটা শুরু হয় আর কোথায় গিয়ে পৌঁছয়। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জেতার পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। লোকসভা ভোটের পর জেলায় জেলায় যেন সাগরদিঘি মডেলের ছায়া, যেখানে পিছিয়ে তৃণমূল সেখানেই মাতব্বরিতে অভিযুক্ত শাসক দল। বহরমপুরে ইউসুফ পাঠান জিতেছেন, কিন্তু 28 নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস। কল ভেঙে জল সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই গরমে পানীয় জলে টান। রবিবার থেকে স্থানীয়রা সরব হলেও প্রশাসনের টনক নড়েনি। সোমবার জেলা শাসকের অফিসের কাছে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ফলাফল ঘোষণা হয়েছে 4 তারিখ, আর 5 তারিখ থেকে গোটা বহরমপুর শহরে 28টা ওয়ার্ডে জল সাপ্লাই বন্ধ রেখেছে বহরমপুর পৌরসভা। হুগলির চুঁচুড়াতেও একই অমানবিকতা। ব্যান্ডেল পঞ্চায়েতে পিছিয়ে তৃণমূল, তারই শাস্তিস্বরূপ পঞ্চায়েতের কলের কানেকশন খুলে ফেলতে মিস্ত্রি পাঠানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জলের কানেকশন চেয়ে বিধায়কের কাছে হত্যে দিয়েছিলেন গ্রামবাসীরা। ভোটের আগে একটি মাত্র কলের বন্দোবস্ত করে দিয়েছিলেন বিধায়ক। সেই কল খুলতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়েন মিস্ত্রি। বলছি এখানে ডালডাবিলি করে তৃণমূলকে ভোট দেয়নি, তাই পানিশমেন্ট হিসাবে তাদের জল বন্ধ করে দাও। দেখি এত মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, তাহলে লক্ষ্মী ভাণ্ডার কি বন্ধ করে দেবে নাকি? তা বলে না, বার্ধক্যতা বন্ধ করে দেবে। আর পানীয় জল এটা সেন্সিটিভ ব্যাপার, অসম্ভব ব্যাপার। বাজারের পৌরসভা এই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। নন্দীগ্রামে আবার উল্টো অভিযোগ। সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে পড়ায় সারাচ্ছে না বিজেপি পরিচালিত পঞ্চায়েত। তৃণমূল সমর্থক হওয়াতেই এই বঞ্চনা।
অভিযোগ স্থানীয়দের। এখানে একটা গন্ধ পাচ্ছি যে এখানে তো লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এখানে হচ্ছে শক্ত ঘাঁটি, তাই জন্য এটা ভেবেছে যে মানুষকে জল থেকে বঞ্চিত করবে। আর আমাদের পার্টে আমিরুল জিতা পার্ট শুভেন্দু এটা ভালোভাবে জানে, ওই জন্য শুভেন্দু বারণ করছে এখানে এ অঞ্চলে জল দিতে না বলে। ভেগুটি 1 নম্বর অঞ্চলে বাবগানপাড় ওখানে যিনি জনপ্রতিনিধি আছে তিনি একদিনও আমাকে এ পর্যন্ত ওখানকার যে এলাকার কি অসুবিধে এ পর্যন্ত আমাকে জানায়নি। গত পরশুদিন আমাকে জানিয়েছে। মালদা শহরের বেশিরভাগ ওয়ার্ডে বিজেপি নয়তো কংগ্রেসের লিড, তাই নাকি পুরো এলাকায় 3 গুণ হারে কর বাড়ানো হতে পারে। জল্পনা মালদা জুড়ে, যদিও অভিযোগ ওড়াচ্ছেন ইংরেজ বাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজ বাজার পৌরসভার মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ করে পৌরসভায় সিদ্ধান্ত গ্রহণ। আমরা আশঙ্কা করছি শুধুমাত্র জনগণের উপর করের বোঝা চাপিয়েই এরা স্বস্তি এবং শান্তি পাবে না, এদের উল্লাসটা আরও বাড়বে। এটা খুবই অযৌক্তিক কথা। প্রতি 5 বছর 10 বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয়, তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাপি হচ্ছে, কাউকে নোটিশ পাঠানো হয়নি। প্রতিহিংসার অভিযোগ বনাম অপপ্রচারের অভিযোগ, কয়েকটা দিন গেলেই বোঝা যাবে বদলার উদাহরণ তো নেহাত কম নয়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আচ্ছা, এই কোট আনকোট ভোটারকে শাস্তি দেওয়ার প্রবণতাটা যদি চলতে থাকে তাহলে কি হবে? পুরো ভোট, উপনির্বাচন আর পঞ্চায়েত ভোটে তৃণমূল ব্যাপক সাফল্য পেতে পারে, কারণ এই ভোটগুলোয় সরকার বদলের আশঙ্কা থাকে না। আর সাগরদিঘিতে উপনির্বাচনে তৃণমূলের হারের পর যেভাবে হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেছিল, তারপর তো মানুষ সতর্ক হয়েই যাবে, ভোট দেওয়ার আগে 3 বার করে ভাববে। কিন্তু বিধানসভা ভোটে বিজেপি যদি আরও বড় ভাণ্ডারের প্রতিশ্রুতি নিয়ে আসে, বললাম না অন্নপূর্ণা ভাণ্ডারের কথা, এই শাস্তি দেওয়ার কথা কিন্তু মানুষ ভুলবেন না। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ক্ষোভ জমছে, বিজেপি কি এটা কাজে লাগাতে পারবে? সেই জায়গায় তারা আছে? বিজেপিতেও তো এই মুহূর্তে যে জিনিসটা চলছে সেটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই বললাম স্বাভাবিক, এবং এই মুহূর্তে একদম ওটাই ফিক্সড, সব জায়গায় রয়েছে অভ্যন্তরীণ গোলযোগ। হারের পরই বললাম এটা স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক তো আর 5টা পার্টির জন্য। বিজেপি তো বলে তারা রেজিমেন্টেড পার্টি, রেজিমেন্টেড পার্টির ক্ষেত্রে তো এরকম হওয়ার কথা নয়। তাহলে কোথাও গিয়ে বিজেপির রেজিমেন্টেশনটাও কি নষ্ট হচ্ছে? এটা কিন্তু খুব গোড়ার প্রশ্ন। মানে সংঘ আর বিজেপির মধ্যে কোথাও কি একটা ফাঁক তৈরি হচ্ছে, আর সেই ফাঁক গলে দলীয় শৃঙ্খলা, অনুশাসন বা রেজিমেন্টেশনের জায়গাটা বাইরে চলে যাচ্ছে, নড়বড়ে হয়ে যাচ্ছে। সেটা যদি হয় তাহলে কিন্তু আর 5টা পার্টির সাথে বিজেপির তফাতের জায়গাটা থাকবে না। দেখুন, এটাই তো প্রথম থেকে শুনে আসছি আমরা, যে দুটো পার্টি, বাম আর বিজেপি, এই দুটো পার্টি হচ্ছে রেজিমেন্টেড পার্টি। আর তৃণমূল তার এটাই পাড়ার ক্লাবের মতো। অনেকে বলার চেষ্টা করেন যে তৃণমূলের কোনো সংগঠন নেই। ভুল বলেন, সংগঠন আছে তো অবশ্যই, এবং সেটা খুব এফেক্টিভ সংগঠন। ক্লাব সংগঠনও কিন্তু এফেক্টিভ সংগঠন আছে একটা, এবং দেখে মনে হয় এমনিতে অসংখ্য মানুষের একটা জাস্ট সমাবেশ হয়তো, কিন্তু তার মধ্যে একটা সাংগঠনিক একটা গঠনতন্ত্র কাজ করে। স্টাইলটাই এরকম, আর ওই স্টাইলেই তৃণমূল সাফল্য পেয়েছে। কিন্তু বিজেপির তো সেটা স্টাইল নয়। তাদের বৈশিষ্ট্য নিয়ে যদি কোথাও গিয়ে সংশয় জাগে, তাদের যদি নিজেদের স্টাইলটাতেই ধাক্কা লাগে, সেটা কিন্তু তাদের দুর্বিপাকেই ফেলবে। মানে দেখুন, ক্যারেক্টার বদলে যাওয়া তো সেটা সবথেকে বেশি মুশকিলের ঘটনা। অস্তিত্বের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠে যায় মশাই। বিজেপি এখন কি সেই সমস্যায় ভুগছে? কোথাও গিয়ে কি তাই ওই বললাম বারবার করে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে দলের মধ্যে। এই দ্বন্দ্ব যত প্রকট হবে, বিজেপির মূলগত অনুশাসনটা কিন্তু শিথিল হবে, আর সেই জায়গাটা ক্রমশ দখল করে নেবে ক্রমশ বড় হওয়ার অহংকার। ওই জেপি নাড্ডা বলেছিলেন না যে সংগঠন বড় হয়েছে আর আরএসএস নির্ভরতা কমে গেছে। এটা আরএসএস ভালোভাবে নেয়নি, এটা তো পরিষ্কার। এবারের ফলাফলের পরেও যদি নিজেদের এই মানসিকতাটা বজায় রেখে দেয় আজকের বিজেপি, তাহলে কিন্তু
ফাঁকটাও রয়ে যাওয়ার সম্ভাবনা। বিপদ যতক্ষণ না বাড়বে ততক্ষণ কিন্তু এই ফাঁকটা ভরার সম্ভাবনাও কম। এটাই এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় সমস্যা। এই যে সুকান্ত মজুমদারকে দিল্লি নিয়ে যাওয়া, এর কারণ হচ্ছে ওই বললাম জায়গা ফাঁকা করা। ফাঁকটা সব থেকে বড় সমস্যা। এখানে এখন প্রশ্ন উঠে গেছে কে ওই ফাঁক পূরণ করবে। ওদিকে জেপি নাড্ডাও সরছেন, মন্ত্রী হয়েছেন, সর্বভারতীয় সভাপতি, তিনি সরে যাওয়ার মানে রাজ্য সভাপতির জায়গাটাও বদল হওয়ার সম্ভাবনা। ফলে একটা বদল আসবে। এবার সেই বদলটা পূরণ কে করবে, মানে ফাঁকটা পূরণ কে করবে, সেটার উপর নির্ভর করছে আগামী দিনে বঙ্গ বিজেপির রূপরেখাটা কী হবে। যদি কাউকে আরএসএস এনে বসায় তাহলে এক পথে চলবে, আর অন্য কেউ বসলে অন্যদিকে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, ওনাদের মাথায় নিশ্চয়ই চিন্তা ভাবনা চলছে যে আগামী দিন কাকে পশ্চিমবঙ্গের সভাপতি করলে এমনি ভালো আছে, যাতে আরও ভালো হতে পারে। দেখুন, সবার টার্মে সচিন তেন্ডুলকর ভালো খেলোয়াড় হতে পারে কিন্তু ভালো ক্যাপ্টেন হতে পারেনি। অনেকে এরকম থাকে আর কি। আমরা নিশ্চয়ই চাইবো যে আগামী দিন এমন একটা আমরা সভাপতি চাইবো, কেন লক্ষ্য 2026 একটা বড় লড়াই। দল যেটাই দায়িত্ব দেবে না কেন সেটাকে অনেস্টলি সেটাকে আমরা পূরণ করি। দল আমাকে অনেকবার আমাকে এমএলএ সিট টিকিট দিয়েছে, 2024-এ জিতেছি। আমি এক দল থেকে দাঁড়িয়েছি, দল যেটা দায়িত্ব দিয়েছে, তারপরে বিধানসভায় আমাকে অপোজিশন চিফ হিসাবে দিয়েছে। আমরা সকলকে মিলে চলেছি। পছন্দ অপছন্দের ব্যাপার সেখানে কিছু নেই, যে সকলকে নিয়ে চলতে পারবেন দল আগামী দিন মজবুত হবে, এবং লক্ষ্য হচ্ছে 2026 যাতে আমরা ক্ষমতায় আসতে পারি। এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেও নি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি, সেটা দল ঠিক করবে। তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। নিয়ম মতো কি আপনাকেই প্রাথমিক কোনো নাম প্রস্তাব করতে হবে? এরকম কোনো নিয়ম নেই। আমরা এখন সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া অ্যালায়েন্সকে আরও মজবুত করে এই নরবরে সরকারকে ধাক্কা দেওয়ার জন্য সর্বভারতীয় স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং এই রাজ্যে মমতা ব্যানার্জিকে সামনে রেখে আরও বেশি করে উন্নয়নের জোয়ার আনতে তৃণমূল কংগ্রেস ব্যস্ত। যারা মানুষের রায় পর্যদুস্ত হয় সেই দলের কে সভাপতি হবে কে হবে না সেই নিয়ে মাথা ব্যথা আমাদের। কার ভাগ্যে শিখে ছিড়বে এটা মোদি অমিত শাহ ঠিক করবেন। ওদের তো দল মানে দুজনের দল, মোদি অমিত শাহর দল। এদের যেমন কৃষি ভাইপোর দল, ওদের তেমন মোদি অমিত শাহর দল। বাকিদের কারোর কিচ্ছু ভূমিকা নেই, কাঠের পুতুল, যাকে বসাবেন তিনি বসবেন। দেখুন, সুকান্ত মজুমদার এখনও বিজেপির রাজ্য সভাপতি আছেন, বললেন তো, শুনলেন যে এখনও পর্যন্ত তাকেই দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। কিন্তু বিজেপিতে নর্মালি এক পদে দুজনকে রাখার প্রথা খুব বেশি নেই। তেলেঙ্গানাতে আমরা দেখেছি কিষেন রেড্ডি আছেন, কিন্তু সেটা বাদ দিয়ে আমরা খুব বেশি দেখিনি। অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করার পর জেপি নাড্ডাকে জাতীয় সভাপতি করা হয়। তেমনি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর বাংলায় হয়তো তার জায়গায় কেউ না কেউ আসবেন। এটা নিয়ে জল্পনা চলছে, কে হতে পারেন সেটা নিয়েও জল্পনা তুঙ্গে। দেখুন, দিলীপ ঘোষ তিনি ফিরতে আগ্রহী, শুভেন্দু অধিকারী হতে পারেন, কিন্তু তিনি আবার বিধানসভায় বিরোধী দলনেতার পদে রয়েছেন। এছাড়াও চর্চায় রয়েছে পুরুলিয়ার দুবারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নাম। মহিলা মুকুট হিসেবে লকেট চট্টোপাধ্যায়ের নামও জল্পনায় ভাসছে, তিনিও লড়াকু নেত্রী। ঘুরপাক খাচ্ছে ওই আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার নামও। মানে মোদ্দা কথা হচ্ছে আজকে হোক বা কাল সুকান্তর জায়গায় কেউ না কেউ আসবেন হয়তো, এই জল্পনাটা চারপাশে ছড়িয়ে গেছে। কাগজে কলমে সুকান্তর পদোন্নতি হলো, রাজ্যের থেকে তিনি দিল্লিতে গেলেন, মন্ত্রী হলেন, কিন্তু হলেন প্রতিমন্ত্রী। রাজ্যে তৃণমূল কাউকে প্রতিমন্ত্রী করলে শুভেন্দু অধিকারী হাফ প্যান্ট মিনিস্টার বলেন। এবার তৃণমূলের লোকেরাও তেমন বিদ্রুপ কিন্তু করতে পারে, কারণ প্রতিমন্ত্রী পদটা বহু ক্ষেত্রেই বিশেষ কিছু করার থাকে না। শান্তনু ঠাকুরও তিনি দ্বিতীয় দফায় আবার প্রতিমন্ত্রী হয়েছেন, সেই জাহাজ দপ্তরেই আছেন। এবার তাকে পূর্ণমন্ত্রী করা হবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু যেহেতু রাজ্য সভাপতিকে প্রতিমন্ত্রী করা হচ্ছে তাই শান্তনুরও হয়তো প্রমোশন আটকে রয়েছে। এবার সুকান্ত শিক্ষা আর উত্তর পূর্বাঞ্চলের মন্ত্রকের প্রতিমন্ত্রী, অর্থাৎ বাংলায় পূর্ণমন্ত্রীর ভাগ্যে এবারও খরা। শেষ ওই প্রণব মুখোপাধ্যায় ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তারপর থেকে বাংলার কপালে আর কোনো পূর্ণমন্ত্রী জোটেনি। এবং মজার ব্যাপার হচ্ছে তৃণমূল এটাকেও বাংলার প্রতি বঞ্চনা হিসেবেই দেখছে। প্রথমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই
তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন, একটি হলো নর্থ ইস্টের প্রতিমন্ত্রী এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব, আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে, মিশন ভিশন আছে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ, সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করি। 2014 সাল থেকে 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? বারবারই বিজেপি বাংলাকে বঞ্চনা করে। ইতিপূর্বে আমরা দেখেছি 2014 বলুন 2019 বলুন কি বাংলা থেকে কটা পূর্ণমন্ত্রী ছিল। বিজেপির কে মন্ত্রী হলেন না মন্ত্রী হলেন তাতে রাজ্যের মানুষের কিছু এসে যায় না। রাজ্যের মানুষ জানতে চায় রাজ্যের জন্য কেউ কাজ করবে কিনা। কোনো মন্ত্রী 2 জন 5 জন 7 জন যাই হোক না কেন করার মতন যোগ্যতা দেখাননি। তো বিরোধীরা বলবে নতুন কিছু নয়, বারবারই বলে বাংলাদেশ সিট কমে গেছে, আমাদের স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। আমাদের গতজন যারা গতবার যারা জিতেছিলেন তাদের মধ্যে যারা মুখ্য দিকে ছিলেন, অর্থাৎ প্রথম দিকের মুখ ছিলেন, তাদের মধ্যে কেউ আগে বিধায়ক থাকেননি, কোনো মন্ত্রী হননি কোনো লেভেলে। তো স্বাভাবিকভাবে তাকে একটা দেশ চালানোর দায়িত্ব হঠাৎ করে তো কাউকে দিয়ে দিতে পারে না। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। দেখুন, কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বিশেষ বদল দেখলাম না আমরা। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো, মন্ত্রীদের মন্ত্রক বন্টন হলো, কিন্তু মোটামুটি যা ছিল তাই, মানে বিগ ফোর বিজেপির দখলেই রইল। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী, জয়শঙ্কর বিদেশমন্ত্রী, অর্থমন্ত্রী সেই নির্মলা সীতারামন, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাহলে এটা থেকে তো ভাবতে পারেন এত যে শরিকদের উপর নির্ভরশীলতা, শরিকদের ভাগে গেলটা কি? দিল্লি থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে ওজনদার মন্ত্রক পেতে কিন্তু বিরোধীরা বেশি পিড়াপিড়ি করেননি, কিন্তু চন্দ্রবাবু নাইডু ওই স্পিকার পদের দাবিটা একদম ছেড়ে দেয়নি, এখনও ধরে রেখেছেন। অনেকেই হয়তো আশ্চর্য হচ্ছে যে স্পিকার পদে কী এমন মধু আছে যে একেবারে শুরুতেই সেটা চাইতে হবে, অন্য সব চাওয়া ছেড়ে দিয়েছেন, ওইটা ধরে আছেন। হ্যাঁ, এটা আপনাদের একটু গুছিয়ে বলি আর কি, তাহলে আপনারা বুঝতে পারবেন কারণটা কি। দেখুন, অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ও ওই এনডিএর শরিক টিডিপি থেকেই স্পিকার হয়েছিলেন জিএমসি বালাযোগী সেই সময়। এবার 1999-এ অনাস্থা প্রস্তাবের জেরে যখন বাজপেয়ী সরকারের পতন হয় তখন কিন্তু অধ্যক্ষের আসনে ছিলেন এই বালাযোগী। তখন সদ্য ওড়িশার মুখ্যমন্ত্রী হচ্ছেন কংগ্রেস সাংসদ গিরিধারী গোমাং। আস্থা ভোটে তার ভোট নেওয়া নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছিল, কিন্তু গোমাংকে বিবেকের ডাক অনুযায়ী ভোট দেওয়ার অনুমতি দেন বালাযোগী। এবং ভাগ্যের পরিহাস কী জানেন, সেই এক ভোটেই হেরে যায় বাজপেয়ীর এনডিএ সরকার। এই গল্পটা বললাম তার কারণ স্পিকারের ক্ষমতার একটা জাস্ট আভাস দেওয়া। যখন একটু গোলমেলে পরিস্থিতি হয় তখন এই ক্ষমতাটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং সবথেকে বড় কথা, জোট সরকারের জমানায় কিন্তু এই ক্ষমতা সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। শুধু ভোটাভুটি নয়, সংসদে আসা বিল পাশের ক্ষেত্রেও স্পিকারের ক্ষমতাটা ওই নির্ধারণী শক্তি হয়ে উঠতে পারে। কোন বিলকে মানি বিল হিসেবে গণ্য করা হবে বা কোনটাকে অন্যভাবে দেখা হবে, সেটার একমাত্র নির্ধারক কিন্তু স্পিকার। এই যেরকম আধার আইন 2016 সালে পাশ করাতে একে মানি বিল হিসেবেই লোকসভায় পেশ করেছিল মোদী সরকার। আর মানি বিল হওয়ার কারণেই আধার বিল আর রাজ্যসভায় পাশ করানোর দরকার হয়নি। বুঝতে পারছেন তো জোট সরকার পরিচালনায় স্পিকারের ক্ষমতা কতটা থাকবে। তৃতীয় মোদী সরকারের জমানায় স্পিকারের পদটা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আরও একটা কারণে। দেখুন, 10 বছর পর সরকার গঠনের জন্য যে ম্যাজিক ফিগার, সেটা তো ছুঁতে পারেনি কোনো দল। ভারতের সংসদের ইতিহাসই বলে দেয় এই সময়টাতেই না ভীষণভাবে মাথাচাড়া দিয়ে ওঠে ওই আয়ারাম গয়ারামের রাজনীতি, অর্থাৎ দল ভাঙার খেলা। আর কে না জানে যে পার্লামেন্টের ফ্লোরে সেই ভাঙা গড়ার খেলায় এক এবং একমাত্র রেফারিকে, সেটা সবাই জানেন, ওই স্পিকার। দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগের
সম্পূর্ণ ক্ষমতাও তো সেই স্পিকারের হাতেই। সেটা আমাদের রাজ্যেও আপনারা বুঝতে পেরেছেন বিধানসভার ক্ষেত্রে। ফলে এইরকম পরিস্থিতিতে লোকসভায় তার কতটা উপযোগিতা বুঝতে পারছেন, এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে 10 বছর পর দেশে জোট সরকার গঠনের আগেই নিজেদের দর বুঝে কেন স্পিকার আসনটা আগে ভাগেই চেয়ে রেখেছেন ঝানু রাজনীতিক চন্দ্রবাবু नायडू। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।